একটা ট্রান্সমিশন লাইনে সাধারণত যে যে জিনিসগুলো থাকে, লাইন রেজিস্ট্যান্স, লাইন ইন্ডাকট্যান্স, লাইন ক্যাপাসিট্যান্স। তো রেজিস্ট্যান্স আর ইন্ডাকট্যান্স এটাকে আমরা বলি সিরিজ কম্পোনেন্ট। আর ক্যাপাসিটিভ যে প্রভাবটা এটা কি থাকে বলতো, যে কোনো একটা লাইন এবং নিউট্রালের মধ্যে থাকে। ধরো এটা একটা লাইন এবং এটা নিউট্রাল, মানে 0 ভোল্টেজ এগুলোতে। তাহলে এই দুইটার মধ্যে থাকে হলো আমার ক্যাপাসিটিভ প্রভাবটা। তো এটা হলো আমাদের একটা পাই মেথড। সিরিজ যে কম্পোনেন্টটা মানে রেজিস্ট্যান্স আর ইন্ডাকট্যান্স যেটা, এটাকে আমরা বলি সিরিজ কম্পোনেন্ট। আর ক্যাপাসিট্যান্স যেটা, এটাকে আমরা কি বলি প্যারালাল কম্পোনেন্ট বা শান্ট কম্পোনেন্ট। তো এটাকে পাই বলে কেন? এইখানে ক্যাপাসিটরের যে প্রভাবটা, এই ক্যাপাসিটরের প্রভাবটা দেখো, মাঝখানে সিরিজ কম্পোনেন্টটাকে রাখিয়া তার দুই সাইডে দেখো পায়ের মতো করে কি দিছে, ক্যাপাসিটরের যে প্রভাবটা মানে শান্ট যে কম্পোনেন্টটা, এটাকে দুই পাশে দিয়ে দিছে। তো আমরা ক্যাপাসিটরের প্রভাব মানে এখানে ক্যাপাসিট্যান্স, এটাকে আমরা কি করলাম, দুই ভাগ করে দিলাম। এই জন্য দেখো C/2 মানে ক্যাপাসিট্যান্সটাকে আমরা দুই ভাগ করে দিলাম। আর রেজিস্ট্যান্স এবং ইন্ডাকট্যান্সের যে প্রভাবটা, এটাকে আমরা এখানে মাঝখানে রেখে দিচ্ছি, যেখানে শুধুমাত্র কি আছে R+J(XL) আছে। আমরা তো নর্মালি সূত্র জানি কি, যে Z = R+J(XL - XC)। তো এই XC-টা কোথায় গেছে, শান্ট, আর XL-টা সিরিজ। কি তোমার আসলে লাইনের দৈর্ঘ্য দেওয়া আছে 100 কিলোমিটার। তারপর দেখো, আমি সবসময় একটা জিনিস বলি যে বইয়ে দেওয়া সকল তথ্য লোড এবং লাইনের জন্য। তার মানে বইয়ের যত ধরনের তথ্য দেওয়া আছে যদি স্পষ্ট করে বলে না দেওয়া থাকে, তাহলে ওইটা কি লোডের জন্য এবং লাইনের জন্য। তাহলে আমাদের যে বইয়ে আছে যে ভোল্টেজ কত দেওয়া আছে 66 কেভি, তাহলে এটা আমার কি বলতো, এটা লাইনের ভোল্টেজ। তাহলে আমরা যদি খালি ভোল্টে আনতে যাই, তাহলে কেভি থেকে কি করতে হবে, আমাকে 10 পাওয়ার সিরিজে গুণ করতে হবে, তাহলে ভোল্টে চলে যাবে। এবং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 50 হার্জ, রেজিস্ট্যান্স দেওয়া আছে প্রতি ফেজে প্রত্যেক কিলোমিটারে 0.1 ওহম। তাহলে আমার লাইনের দৈর্ঘ্য কত, 100 কিলোমিটার। তাহলে 100 কিলোমিটারে টোটাল রেজিস্ট্যান্স আমার কত হবে, 10 ওহম। ঠিক সেম ভাবে দেখো আমাদের XL কত দেওয়া আছে, 0.5 ওহম। তাহলে আমার 100 কিলোমিটার লাইনের জন্য কত হবে, সেটা 50 ওহম। আর আমাদের দেওয়া আছে ক্যাপাসিটিভ সাসসেপ্টেন্স, মানে সাসসেপ্টেন্স দেওয়া আছে। সাসসেপ্টেন্স দেওয়া আসলে তোমার 10 × 10⁻6 মোহ। আর এটা কিন্তু প্রত্যেক ফেজের প্রত্যেক কিলোমিটারের জন্য। তাহলে 100 কিলোমিটারের জন্য কত হবে, 100 দিয়ে গুণ করলে আমার হয় 10 × 10⁻4 মোহ আর কি। তো এইখানে আমি একটা জিনিস দেখো, এই যে বিটা, এই বি জিনিসটা আসলে একটু ঝামেলা। রেজিস্ট্যান্সকে আমরা কি বলি, আর একক ওহম। ইন্ডাকট্যান্সকে আমরা কি বলি, এল, একক হেনরি। ইন্ডাকট্যান্সের যে বাধা, সেটাকে আমরা কি বলি, XL = 2πfL। তাহলে এখন দেখো আমার কি লাগে বলো তো, আমরা যখন জেড নির্ণয় করব তখন আমার কি লাগবে, R+J(XL) লাগে না? তাহলে এখন তোমাকে দেখতে হবে যে এই XL-টা বইয়ে কি দেওয়া আছে। বইয়ে যদি লেখা থাকে যে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, এই বাধাটাকে বলে কি, সাধারণত বাধা হলো তোমার রিঅ্যাক্ট্যান্স। XL আর XC-র বাধাটা রিঅ্যাক্ট্যান্স আর কি। তাহলে যদি তোমার বইয়ে দেওয়া থাকে যে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, তাহলে এটা কার মান, XL এর মান। আর যদি বলে শুধুমাত্র যদি বলে যে ইন্ডাকট্যান্স, তাহলে ইন্ডাকট্যান্স বলতে এটা কার মান, L এর মান। তো আমাদের তো ম্যাথ করার সময় কি লাগবে, XL লাগবে। তাহলে যদি বলে ইন্ডাকট্যান্স মানে L এর মান যদি দেওয়া থাকে, তাহলে আমার XL এর মান এই সূত্র দিয়ে বের করতে হবে। আর যদি XL মানে বলা যদি থাকে যে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, তার মানে এটা দেওয়াই আছে XL এর মান, আর কাজ করার দরকার নাই। ঠিক সেম ভাবে দেখো ক্যাপাসিট্যান্স, এটাকে আমরা কি বলি, সি, একক কি, ফ্যারাডে। ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স বা ক্যাপাসিটরের বাধা, এটাকে আমরা কি বলি, XC। XC = 1/2πfC। ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স XC, আর ক্যাপাসিটিভ সাসসেপ্টেন্স B।
আর এই বিটা হচ্ছিল তোমার এক্সির উল্টা, বিটা হচ্ছিল কি এক্সির উল্টা, মানে বি ইজ ইকুয়াল টু 1/xc। আবার এক্সি মানে আমরা কি জানি 1/2πfc, তাহলে ক্যালকুলেশন করলে কি হয় 2πfc হয়। তো এখন তোমাকে দেখতে হবে যে কোন মানটা আছে। যদি ক্যাপাসিটেন্স দেওয়া থাকে তাহলে আমাদের তো সূত্রে মেইনলি কি লাগবে, বির মান লাগবে। তাহলে কি করবা, তখন বি ইজ ইকুয়াল টু এই সূত্র প্রয়োগ করে বের করবা, বুঝছো। আর যদি ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স থাকে, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স থাকে মানে এক্সি যদি থাকে, তাহলে বি ইজ ইকুয়াল টু 1/xc দিয়ে বের করতে হবে। তাহলে দেখো আমার এগুলো দেওয়া আছে, এক্সেল কস থিটা আর আমার কত 0.86, তাহলে আমরা শুধুমাত্র বলি থিটা আর ইজ ইকুয়াল টু কত 30 ডিগ্রি। তারপর পি আর মানে লোডের পাওয়ার, যেটাকে আমরা কি বলতে পারি বলো তো, আউটপুট পাওয়ার। আউটপুট পাওয়ারটা আমার বইয়ে দেওয়া আছে কত 20 মেগাওয়াট, তার মানে কত হবে 20 × 10⁶ ওয়াট। তাহলে এখন দেখো আমাদের এই যে লাইনগুলো, এই লাইনগুলো আমার প্রত্যেকটা ম্যাথের জন্য মাস্ট বি বের করতেই হবে। তুমি পাই মেথড করো, টি মেথড করো বা প্রান্তীয় পদ্ধতি করো, সবগুলোতে এই লাইনগুলো আমার মাস্ট বি লাগবে। আর ওইখানে আছে তো এই যে বললাম 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার, এই জিনিসগুলো আমার সবসময় প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রেই লাগে, বের করার লাগে। তাহলে এখন দেখো, তাহলে আমরা বলতে পারি কি জেড ইজ ইকুয়াল টু, মানে জেড মানে কি বলতো আমার সিরিজ কম্পোনেন্টটা আর কি। তাহলে জেড ইজ ইকুয়াল টু আর প্লাস জে অফ এক্সএল, তাহলে মান বসাই দিলাম, হয়ে গেল। তারপর বি, বি আমার কত ওইখানে বের করছি আমরা কত 10 × 10⁻⁶, এটা খালি 10⁻⁴ আর কি, এটা খালি বির মান। কিন্তু যদি আমরা বলি যে বি বার, তার মানে তখন কি হবে বলো তো, অ্যাঙ্গেল চলে আসবে, তখন কি হয়ে যাবে অ্যাঙ্গেল চলে আসবে। এখন এটার অ্যাঙ্গেল কত, আমরা জানি যে ক্যাপাসিটর সবসময় কি করে 90 ডিগ্রি লিড করে, এই জন্য কি হয়েছে এখানে +90 ডিগ্রি বা 90 ডিগ্রি। তারপর আমার কি লাগে বলো তো, ভিআর পার ফেজ লাগবে। তাহলে বইয়ে দেওয়া সকল তথ্য লোড আর লাইনের জন্য, তাহলে এটাকে লাইন ভোল্টেজ। তাহলে লাইন ভোল্টেজ থেকে যদি আমরা লোড ফেজ ভোল্টেজে নিতে চাই, তাহলে আমরা সূত্র কি জানি, ভিএল ইজ ইকুয়াল টু √3 ভিপিএইচ, স্টার কানেকশনের জন্য আর কি, আর এগুলো আমার স্টার কানেকশনেই হয়। তাহলে আমরা এখানে শুধুমাত্র ভিপিএইচ বলতে পারি, ভিএল ভাগ √3। তাহলে ভিআর পার ফেজ মানে প্রেরণ প্রান্তের ফেজ ভোল্টেজ, যেটা কি হবে প্রেরণ প্রান্তের লাইন ভোল্টেজ বয়ে দেওয়া আছে, সেটাকে √3 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে গেলাম আর কি। এখন একটা জিনিস দেখো, সাধারণত এই বইয়ের ম্যাথগুলা ভিআরকে রেফারেন্স ধরে করা হয়, ভিআরকে রেফারেন্স ধরে করা হয়, মানে ওই যে আমরা কল্পনা করি না এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস কল্পনা করি না নেই, তো এই অ্যাক্সিস বরাবর, এই অ্যাক্সিস বরাবর মানে এক্স যে প্রধান অ্যাক্সিসটা আছে, এই প্রধান অ্যাক্সিসকে আমরা কি রাখবো, ভিআর রাখবো। বাকি যে তথ্যগুলো বের হবে ওগুলো সব ভিআর এর সাথে অ্যাঙ্গেল তৈরি করবে, বুঝছো জিনিসটা। যাই হোক, ওটা আমরা পরে আসি। তাহলে ভিআর এর অ্যাঙ্গেল কত বলো তো, ভিআর এর অ্যাঙ্গেল কিন্তু 0 ডিগ্রি, কারণ ওটা আমার কি রেফারেন্স অ্যাক্সিস। তারপর আমার কি লাগবে, ম্যাথ করার জন্য আমার আইআর লাগবে আর কি। তাহলে আইআর মানে কি, আমরা সূত্র জানি পি ইজ ইকুয়াল টু √3 ভি লাইন ভোল্টেজ, আই লাইন ভোল্টেজ কস থিটা, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি, শুধুমাত্র যদি আইএল রাখি, শুধুমাত্র যদি আইএল রাখি, তাহলে আমার কি হবে বলতো, পির সাথে √3 ভিএল আর কস থিটা ভাগ হয়ে যাবে। তাহলে এটা কি হয়ে গেল, ভাগ হয়ে গেল। এখন মানগুলো বসাই দিলাম, যার যেটা মান বসাই দিয়ে আমরা ক্যালকুলেশন করে কত আসলো, এটা আইআর মান কত আসলো 202.02। আর এখানে দেখো স্টারের ক্ষেত্রে আইএল ইজ ইকুয়াল টু আইপিএইচ, তাহলে অনলি আইআর মান আমরা কত বললাম 202.02, এটা মান। এখন অ্যাঙ্গেলটা দেখো তো কত হবে, আমরা যদি ভেক্টর বলি যে আইআর ভেক্টর, তাহলে আমাকে সেখানে কি করতে হবে, ওটার অ্যাঙ্গেল দিতে হবে। আমি কি বলছিলাম যে আমার রেফারেন্স অ্যাক্সিসকে ভিআর, তাহলে দেখো তো ভিআর আর এই কারেন্টটা কি আমার আইআর, এই যে ভিআর আর আইআর, এবং বইয়ে দেওয়া আছে কি বলতো cos থিটা ইজ ইকুয়াল টু 0.866, তার মানে এটা কার পাওয়ার ফ্যাক্টর, আমার লোডের পাওয়ার ফ্যাক্টর। তাহলে দেখো লোডের ভোল্টেজ হলো আমার ভিআর আর লোডের কারেন্ট আমার কি আইআর, মধ্যবর্তী অ্যাঙ্গেল আমার তাহলে কি হবে থিটা। আমাদের ভোল্টেজ কোথায়, এই যে রেফারেন্স অ্যাক্সিস ভিআর, তাহলে এখানে থিটার মান কত 30 ডিগ্রি, তাহলে কারেন্টটা এর থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে
30 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। এবং বইয়ে বলা আছে যে এটা কি আমাদের ল্যাগিং। কি বলা আছে? ল্যাগিং। ল্যাগিং মানে ভোল্টেজ থেকে কারেন্ট কি করবে? 30 ডিগ্রি ল্যাগ করবে। মানে এই যে অ্যাঙ্গেলটা এটা হলো আমার 30 ডিগ্রি। আইআর এর অ্যাঙ্গেল কত হবে আমার? -30 ডিগ্রি, কারণ এটা ল্যাগিং। তাহলে আমরা আইআর পাই গেছি। তো আমার মেইনলি আসলে লাগবে কি? আমাদের বের করতে হলো তোমার এখানে দুইটা অ্যান্সার আছে। একটা হচ্ছে তোমার ভোল্টেজ রেগুলেশন, যেখানে আমার কি লাগবে বলো তো? ভিএস লাগবে, তাই না? ভিএস আমি কিভাবে পাইবো বলছিলাম কি, যেখানে ড্রপ হয়েছে কোথায় কোথায়? শুধুমাত্র এইখানে ড্রপ হয়েছে, তাই না? বাকি কিন্তু আর কোথাও ড্রপ হয় নাই। তাহলে আমরা যদি ভিআরটাকে যদি আমরা এই ড্রপের সাথে যুক্ত করে দেই, তাহলে আমরা কি পাবো? ভিএস পাবো আর কি। তাহলে দেখো তো আমার ভিএসটা কিভাবে বের করবো? ভিআর প্লাস সিরিজ ড্রপটা আর কি। সিরিজ ড্রপ কি? ওটার কারেন্ট কি বলো তো? ওটার ভিতরে কি কারেন্ট যাচ্ছে? I1। এবং ওটার ইম্পিডেন্স কত? জেড। তাহলে আমার কি করতে হবে বলো তো? জেড এর মান লাগবে, জেড এর মান তো আমরা বের করছি। তাহলে আর আমার কি লাগবে এখানে? I1 লাগবে। আর I1 লাগবে। আমরা জানি কি আইসি ইজ ইকুয়াল টু ভিসি ভাগ এক্সি, মানে কারেন্ট মানে কি? ভোল্টেজ ভাগ রেজিস্ট্যান্স। আবার এক্সি মানে আমরা কি জানি বলো তো? 1 ভাগ বি, তাই না? 1 ভাগ বি। এই যে বি মানে কি? 1 ভাগ এক্সি, তার মানে এক্সি ইজ ইকুয়াল টু কি? 1 ভাগ বি। একই কথা এটা নাকি? তাহলে দেখো আইসি ইজ ইকুয়াল টু ভিসি ভাগ এক্সি। আবার এক্সি মানে কি? 1/বি, তাহলে কি দাঁড়ালো? ভিসিবি। তাহলে আইসি মানে কি বলো তো? ভিসিবি। আইসি মানে ভিসিবি আর কি। তাহলে দেখো আমরা কি বলতে পারি যে আমাদের আইসি টুটা হচ্ছে হলো কি বলতো? ভি আর গুণন কি? বি ভাগ 2। কারণ বিটা কি হয়ে গেছিল বলতো? 2 ভাগ হয়ে গেছে না? এই আমাদের ক্যাপাসিটেন্সটাকে 2 ভাগে ভাগ করছি, তাহলে বিও 2 ভাগ হয়ে যাবে। তাহলে এখন দেখো আমরা কি বলতে পারি যে আইসি টু ইজ ইকুয়াল টু, তাহলে ওটার ভোল্টেজ এবং কি আমার সাসেপ্টেন্স। সাসেপ্টেন্স তো এখানে দেওয়া আছে, তাহলে আমরা জাস্ট মান বসাই দেবো যে আমরা ভিআর পর ফেজের মান কত পাইছি? এটা পাইছি। এবং বির মান আমরা কত বের করছি? এই যে এটা, এই মানটা আমরা বসাই দেবো এখানে। বসাই দিয়ে আমরা ক্যালকুলেশন করলে কত পাইলাম? 19.05 এম্পিয়ার কারেন্ট আর কি। এবং সেটার অ্যাঙ্গেল কত হবে? 90 ডিগ্রি। ক্যালকুলেটর মারলে পুরোটা চলে আসবে। আমাদের মূলত লাগতো কি বলতো? আমাদের I1 লাগতো, কিন্তু মনে আসেনি? I1 এর জন্য আমরা কি লাগছে? আমার আইসি2 বের করার লাগছে। তাহলে আমরা আইসি2 বের করতে পারছি। তাহলে এখন আমরা I1 বলতে পারি কি? যে IR প্লাস আইসি2। যেখানে আমরা IR এর মান কত পাইছি? এই যে এটা পাইছি, তাহলে এটা বসাই দিলাম। এবং আইসি2 এর মান আমরা এটা বসাই দিলাম। তাহলে আমরা ক্যালকুলেশন করে I1 কত পাইলাম? 193.20 এম্পিয়ার। এবং অ্যাঙ্গেল হচ্ছিল -25.10 ডিগ্রি। বুঝতে পারছো জিনিসটা? তাহলে আমরা I1 পাওয়া গেছি। তাহলে এখন আমরা ভিএস বের করতে পারি না? ভিএস ইজ ইকুয়াল টু আমরা কি ছিল মূলত? আমার এটা এটা লাগতো, তাই না? তাহলে আমার I1 এর জন্য লাগতো আমার কি? আইসি2 এবং আইআর। আবার আইসি2 বার করার জন্য আমার লাগতো কি? এইগুলো লাগতো আর কি, এগুলো বের করছি আমরা সব। তাহলে এখন আমরা এখানে ভিআর এর মান বসাই দেই, I1 যেটা পাইছি এই মানটা বসাই দেই, এবং জেড এর মান যেটা বের করছি আমরা এটা বসাই দেই সবগুলো অ্যাঙ্গেল সহ। তারপর পুরো ক্যালকুলেটরে মারলে আমার ভিএস চলে আসবে। তাহলে আমরা যে ভোল্টেজ রেগুলেশন বার করার জন্য আমার ভিএস লাগতো এবং ভিআর লাগতো। ভিআর তো বইয়ে দেওয়াই আছে, বইয়ে দেওয়া সকল তথ্য লোডার লাইনের জন্য। তাহলে এটা লোডের জন্য। এখন এইখানে দেখো তুমি ভোল্টেজ রেগুলেশনটা লাইন ভোল্টেজ করলেও হবে, ফেজ ভোল্টেজ দিয়ে করলেও হবে, যেটা মন চায় এটা দিয়ে করবা। তো আমি এখানে কি করছি দেখো তো? আমি মনে হয় ফেজ ভোল্টেজ দিয়ে করছি। তাহলে এটা আমার কি বলতো? ভিএস এর ফেজ ভোল্টেজ এই যেটা পাইছিলাম আমরা, আর ভিআর এর ফেজ ভোল্টেজ এই যেটা আমরা এখানে পাইছিলাম, আর ভাগ আমার কি বলতো? ভিআর ফেজ ভোল্টেজ এই যেটা। ঠিক আছে নি? ক্যালকুলেশন করলে আমার আসে কত? 17.20% আর কি। হ্যাঁ, ভিএস আমরা একটু কাজ করতেছিলাম কি নিয়ে? ফেজ ভোল্টেজ নিয়ে। তাহলে অ্যান্সারটা আমার কি আসবে এখানে? ভিএসটা ফেজ ভোল্টেজে আসবে।
বুঝছো জিনিসটা? তাহলে আমাদের একটা কাজ শেষ, ভোল্টেজ রেগুলেশন আমরা বের করে ফেলাইছি। এখন যদি আমরা দক্ষতা বের করতে যাই, তাহলে আমার কি লাগবে বলো তো? আমরা দক্ষতার সূত্র কি জানি? পি আউটপুট ভাগ পি ইনপুট বা পি আউটপুট প্লাস লসেস। ঠিক আছে নি? তাহলে আমাদের তো বইয়ে দেওয়া তথ্যটা কি? লোড আর লাইনের জন্য, যেটা আমরা কত দেওয়া ছিল বলো তো? দেওয়া আছে, মানে পি আউটপুট আমার দেওয়া আছে। তাহলে এখন আমার কি লাগবে? খালি লসেস গুলো বের করতে হবে। লসটা দেখো, এটা মূলত লাইন লস। লাইন লসের সূত্র কি বলো তো? আই স্কোয়ার আর। লাইন লসের সূত্র আই স্কোয়ার আর, বুঝছো নি? এখন কথা হলো, আমার যে কারেন্টটা, এই কারেন্টটা কিন্তু দুই প্রান্তে আছে। এই প্রান্তে আমার কারেন্ট হচ্ছিল আইএস, বুঝছো নি? আর এই প্রান্তে আমার কারেন্ট কি? আইআর। তাহলে আমার টোটাল যে রেজিস্ট্যান্সটা, এটাকে আমরা দুই ভাগে ভাগ করে দিতে পারি। এই যে আর যেটা, এটাকে আমরা দুই ভাগে ভাগ করে দিতে পারি। একটা ভাগ যাবে আইএস এর জন্য, আর ভাগ টু। আরেকটা যাবে হচ্ছিল তোমার আইআর এর জন্য, আর ভাগ টু। মানে টোটাল রেজিস্ট্যান্সটা আমরা দুই ভাগে ভাগ করে দিলাম আর কি। কারণ কি দেখো তো, এইখানে যে লাইন লসটা বেশি হবে না, কারণ এখানে আইএস এর মান বেশি, কারেন্টের মান বেশি এখানে, তাই এখানে লসটা বেশি হবে। এখানে আইআর এর মান কি? আইআর কমে গেছে, তার মানে এখানে লসটা আমার কি হবে? কম হবে। তার মানে এই জায়গার আমার যে লসটা, এটা আমার কি বলতো? আইএস স্কোয়ার আর ভাগ টু। আর এইখানে আমার যে লসটা, এটা আইআর স্কোয়ার আর ভাগ টু। আমরা একটা বললাম হচ্ছিল আইআর, আবার রেজিস্ট্যান্সকে কি করছি? দুই ভাগে ভাগ করে দিছি। আর একটা আমার আইএস, রেজিস্ট্যান্সকে আমি দুই ভাগে ভাগ করে দিছি। আর যেহেতু আমার তিন ফেজ, সেজন্য কি হবে? 3 দিয়া গুণন হবে আর কি। বাকি মানগুলো বসাই দিবা, ডাইরেক্ট চলে আসবে। তো মূলত এটার জন্য আমার এখানে কি লাগবে বলো তো? আইএস লাগবে। এখন আমাদের তাহলে মেইন কাজ কি বলতো? আমাদের এখন আইএস বের করতে হবে। এখন আইএস মানে কি? এই যে এইখানে আইএস না, আইএসটা কি হয়ে গেছে? আইসি1, আইসি2 আর আই1, এই দুই ভাগে ভাগ হয়ে গেছে। তাহলে আমার আইএসটা কি হবে? আইএস হবে আমার আইসি1 প্লাস আই1। তার মানে আমার এখন এখানে কি লাগতেছে? আইসি1 লাগতেছে। আর আইসি1 আমি কি বলছিলাম এখানে বলো তো? ভিএস ইন্টু বি ভাগ টু, তাই না? তার মানে আমরা আইসি1 এর সূত্র কি জানি? ভিএস ইন্টু বি ভাগ টু। বাকি ভিএস এর মান তো আমরা এখানে পাইছি, বির মান আমরা পাইছি আগে দেওয়া আছে আর কি। মানগুলো বসে দিলে আমার অ্যান্সার চলে আসলো এত। তাহলে আমি আইসি1 এর মান পাইলাম। হ্যাঁ, এগুলি অ্যাঙ্গেল সহ দিতে হবে। তাহলে এখন আমরা কি বলতে পারি? আইএস কি বলতে পারি? আইসি1 প্লাস আই1। তাহলে সবগুলো মান আমরা পাইছি, এখন বসাই দিয়ে আমরা ক্যালকুলেশন করলাম আর কি। তাহলে আমরা আইএস পাই গেছি, আর আইআর তো আমরা শুরুতেই বের করে নিছি। তাহলে এখন এইখানে জাস্ট মানগুলো বসাই দিলে আমার অ্যান্সার চলে আসবে। তো আমরা বলতে পারি কি, আমাদের দক্ষতা ইজ ইকুয়াল টু আউটপুট ডিভাইডেড বাই আউটপুট প্লাস লসেস ইন্টু কি 100%। যেখানে আমাদের পি আউটপুট মানে কি পি আর, যেটা আমাদের দেওয়া আছে, আর লসেস কত পাইছি আমরা এখানে বলো তো? এই যেটা আর কি, এটা বসাই দিলাম। বাকি ক্যালকুলেটর মারলে তোমার ডাইরেক্ট চলে আসবে অ্যান্সার 94.5।